মুখ্যমন্ত্রীর দুয়ারে হাহাকার প্রকল্পের নাম শুনেছেন? সে কি আপনারা এখনো অবধি সেই প্রকল্পের কথা জানেন না? যারা জানেন না বা যারা জানেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই প্রতিবেদন। নমস্কার, আমি তপজা, শুরু করছি মাধ্যম পডকাস্ট। কথায় আছে, ফাটা কলসি বাজে বেশি। কেন বলছি? কারণ এই 11 পাতার আবেদনপত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে যা পৌঁছে গিয়েছে সুপ্রিম দরবারে। কি আছে সেই আবেদনপত্রে? খুঁটিয়ে পড়লে আপনি নিজেও আঁতকে উঠবেন। পটভূমি পশ্চিমবঙ্গের চাকরি বাতিল মামলা এবং মাননীয়ার মেজাজ। একেবারে শাহী মেজাজে সেদিন নেতাজি ইন্ডোরে সভা বসেছিল। তথাকথিত যোগ্য চাকরিহারাদের নিয়ে মিটিং করেছিলেন ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, যোগ্যদের পাশে আছি। যোগ্য চাকরিহারাদের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানাবেন তাঁর সরকার। তাতে সুপ্রিম কোর্ট শুনলে শুনবে, নয়তো তার নাকি প্ল্যান এ, বি, সি সব রেডি। কোথায় বলছেন? নেতাজি ইন্ডোরে বলছেন। কাদের বলছেন? সদ্য যোগ্য চাকরিহারাদের বলছেন। আর করছেন কি? করছেন একেবারে উল্টো কাজ। মাননীয় সুপ্রিম কোর্ট সমীপেশু হয়ে মাননীয়া এবং তাঁর দপ্তরের ঝাঁজ টাটা বাই বাই। আবেদনপত্রে গরম মেজাজ একেবারে নরম, বরং আছে অনুনয় বিনয়। বাঁচান হুজুর বাঁচান। যোগ্য চাকরিহারাদের হাম হ্যায় না গোছের একটা আশ্বাসবাণী দিলেও মধ্যশিক্ষা দপ্তরের তরফে পাঠানো আবেদনপত্রে সে কি কাকুতি মিনতি, কি অনুনয় বিনয়, কি কান্না। এবার এটাকে দোগলাপান বলবেন নাকি পশ্চিমবঙ্গ সরকারের প্ল্যান এ, বি, সি বলবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে 11 পাতার এই আবেদনপত্রে এক্স্যাক্টলি কী কী রয়েছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি, যার ছত্রে ছত্রে হাহাকার। মুখ্যমন্ত্রীর প্রকল্পের ভাষায় নামকরণ করলে দাঁড়াবে দুয়ারে হাহাকার। এই প্রকল্পের কথাই শুরুতে বলছিলাম। প্রথমেই চলে আসুন আবেদনপত্রের 10 নম্বর পাতার 12 নম্বর প্যারাগ্রাফে। যে প্যারাগ্রাফের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে প্রেয়ার, মানে প্রার্থনা। ভাবুন, নেতাজি ইন্ডোরে যেখানে সরকারের মেজাজ ছিল দেখার মতো, সেখানে আবেদনপত্রে হুজুর বাঁচান গোছের কান্না। বলা হচ্ছে, যারা দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত নন সেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের আপাতত ওই কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কতদিন? নতুন নিয়োগ প্রক্রিয়া বা চলতি শিক্ষাবর্ষ যেটা আগে শেষ হয় সেই সময় পর্যন্ত। আচ্ছা, দেখলেন এই বিষয়টা। এবার চলে আসুন পেজ নাম্বার 4 প্যারা 6। সেখানে বলা হচ্ছে, যারা দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত নন সেই শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এবং সেটা নতুন নিয়োগ প্রক্রিয়া বা চলতি শিক্ষাবর্ষ যেটা আগে শেষ হচ্ছে সেই সময় পর্যন্ত। আপাতত যদি আদালত পর্ষদের আবেদন মঞ্জুর করে যে দাগি নয় এমন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের আপাতত কাজ চালানোর অনুমতি দেওয়া হয়, তবে পর্ষদ হলফনামা দিয়ে জানাচ্ছে সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই আপাত কর্মসংস্থান ছাড়া আর কোনো অধিকার থাকবে না। এখানেই শেষ নয়। আবেদনপত্র খুঁটিয়ে পড়লে আপনি শিউরে উঠবেন। কেন জানেন? রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা সেটা এখন সকলের সামনে প্রকাশিত, উন্মুক্ত, একেবারে পরিসংখ্যান দিয়ে প্রমাণিত। মানে এই পরিসংখ্যান দেখার পর অমুক কলেজ তৈরি করেছি, তমুক স্কুলে হ্যান করেছি, ত্যান করেছি গোছের ভাষণ স্রেফ ভিত্তিহীন মনে হবে। শুনুন তবে সেই বিভীষিকার কথা। 6.1 এ নাম্বার প্যারাগ্রাফ পড়ি। পর্ষদ জানাচ্ছে, রাজ্যে পর্ষদের অধীনে মোট 9,487টি উচ্চ বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মোট 6,952টি বিদ্যালয়ে
উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশুনো হয়। এই যে প্রায় ৯,৫০০ স্কুল, তাতে মোট ৭৮.৬ লক্ষ ছাত্রছাত্রী পড়ে। রাজ্যের মোট ছাত্রছাত্রীর ৮৮%ই সরকার এবং সরকার পোষিত স্কুলে পড়াশুনো করে। প্রায় ৮০ লক্ষ ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য প্রধান শিক্ষক বাদ দিয়ে ১,৫১,৫৬৮ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। অদাগি ১৭,২০৬ জন। এই অবস্থায় বাদ গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়বে। চোখ রাখুন ৬.এর বিতে। সেখানে এসে পর্ষদ বলছে রাজ্যে এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক ছাত্রের অনুপাত 52:1, মানে 52 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক। থাকার কথা কত ছিল? ২০০৯ সালে পাশ হওয়া শিক্ষার অধিকার আইন অনুযায়ী এই অনুপাত হওয়ার কথা 30:1, মানে ৩০ জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক। পর্ষদ অবশ্য মুখ্যমন্ত্রীর ভাষায় গুটি গুটি পিপলের মতো আবেদনে তা স্বীকারও করে নিয়েছেন। জানিয়েছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান অনুযায়ী অনুপাত হওয়া উচিত 30:1, মানে পর্ষদ স্বীকার করে নিচ্ছে দেশের আইন যাই হোক, মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ব বাংলায় ছাত্রছাত্রী শিক্ষক অনুপাত প্রায় দ্বিগুণ, 52:1। 52 জন স্টুডেন্টের জন্য বরাদ্দ একজন শিক্ষক। আর চাকরি হারানোর ফলে এই অনুপাত বেড়ে কোথায় পৌঁছবে জানেন? 58 জন স্টুডেন্টে একজন শিক্ষক। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অসহযোগিতায় চাল আর কাঁকর আলাদা করা যায়নি। ফলে এই রাজ্যের স্কুলগুলোর কি অবস্থা হয়েছে শুনুন। সেটাও কিন্তু এই আবেদনপত্রে উল্লেখ রয়েছে। ধুলিয়ান বালিকা বিদ্যালয় মুর্শিদাবাদ, ২৭ জনের মধ্যে ২৫ জন শিক্ষক চাকরি হারিয়েছেন, রইল পড়ে 2। কালচিনি ব্লকের হ্যামিল্টন স্কুল, ছিলেন 6 জন শিক্ষক, বাদ গেলেন 3 জন, রইল পড়ে 3। উত্তর ২৪ পরগনার একটি স্কুল, নাম ছোট মোল্লাখালী মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ, সেখানে 9 জনের মধ্যে 8 জনই চাকরি হারিয়েছেন। জলপাইগুড়ির বানরহাট হাই স্কুলে 11 জন শিক্ষক এবং 3 জন নন টিচিং স্টাফ চাকরি হারিয়েছেন। ফলে সেই স্কুলে এখন কেমিস্ট্রি, ইকোনমিক্স আর অঙ্ক পড়ানোর মাস্টার মশাই নেই। আরও অনেক স্কুলের কথা উল্লেখ আছে, যেগুলো স্রেফ ফোঁপড়া হয়ে গিয়েছে রাজ্য সরকারের অধীনে থাকা কমিশনের কারণে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের দিনই স্কুল সার্ভিস কমিশনকে চিঠি লেখে পর্ষদ, জানিয়ে দেয় আদালতের নির্দেশ মেনে অবিলম্বে নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত হয়েছে। কাজ শুরুর নির্দেশ আসে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অদাগীদের সব রকম ছাড় দিয়ে পরীক্ষায় বসতে দিতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 3 নম্বর পাতায় দেখুন, সেই রায় উল্লেখ করা আছে। 49 নম্বর প্যারাগ্রাফ দেখুন এবার। আদালত বলছে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, কিন্তু অদাগীদের সবাইকে চাকরি দিতে হবে এমন নির্দেশ তো নেই। ভাবুন, মধ্যশিক্ষা পর্ষদের এই আবেদনের কত কিছু ফাঁস হলো, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। রাজ্যের স্কুলগুলোকে কিভাবে তিল তিল করে শেষ করে ফেলা হলো। একটা নয়, একাধিক প্রজন্মকে শিক্ষাগতভাবে পঙ্গু বানানোর এক অদ্ভুত নাটকের সাক্ষী থাকল বিশ্ব বাংলা, যেখানে বিজনেস সামিট হয়, বিজনেস হয় না, শিল্প সম্মেলন হয়, শিল্প আসে না, অযোগ্যদের অপরাধের খেসারত দিতে হয় গরিব, মেধাবী, যোগ্য শিক্ষকদের। এরপরেও সুপ্রিম কোর্টের রায়ের দিকে আঙুল তোলা যায়? পর্ষদের এই আবেদনপত্র দেখার পরেও আঙুল তোলা যায়? পর্ষদের আবেদনের 86 নম্বর পাতা পড়ুন, 19 আর 20 নম্বর প্যারাগ্রাফ। হাইকোর্ট রায় দিতে গিয়ে বলে,
চিহ্নিত দাগি ছাড়া আর দাগি নেই, কিন্তু খোদ স্কুল সার্ভিস কমিশনই সেই নিশ্চয়তা দিতে পারেনি। কমিশন এটাও হলফ করে বলতে পারেনি যে তারা সব তথ্য যাচাই করেছে এবং তারা নিশ্চিত যে চিহ্নিত দাগিদের বাইরে আর কোনো দাগি নেই। রাজ্য সরকারও আদালতে স্বীকার করে যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এবার আপনারাই বলুন, যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি নাকি করা হয়নি? কে এবং কারা এর নেপথ্যে? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।